আপনাকে টাকা দেয়া হবে না তো থেকে আমরা ইস্তফা দিব। এক পয়সা করে হিসাব নিতেছেন না। লন্ডন থেকে ফিরে সংসদে ঢুকেই হাসনাত আব্দুল্লাহর বাজিমাত, যে বক্তব্যের উত্তর দিতে পারেনি সরকারের মন্ত্রীরাও। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং দর্শক, সাধারণ জাতীয় সংসদে কি দেখা যায়? দিনের পর দিন, বছরের পর বছর ধরে দেশের রাজনীতিতে একটি চেনা ছক প্রতিষ্ঠিত হয়ে গেছে। বেশিরভাগ সংসদ সদস্য অর্থাৎ এমপি সংসদে দাঁড়িয়ে কেবল সরকারি দলের শীর্ষ নেতৃত্বদের বন্দনা করেন, তোষামোদির প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করেন, কিংবা লিখিত কাগজ দেখে রিডিং পড়তে গিয়েও খেই হারিয়ে ফেলেন। কিন্তু এই সব চেনা গতানুগতিক এবং পচা রাজনৈতিক ছক ভেঙে চুরমার করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। লন্ডন থেকে ফিরে সংসদে ঢুকেই তিনি রীতিমতো এমন এক বাজিমাত করেছেন যার কম্পনে পুরো সংসদ ভবন কেঁপে উঠেছে। এগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে। তার দেওয়া প্রতিটি বক্তব্য, প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি নিখুঁত ডাটা বা তথ্য এতটাই সুসংগঠিত এবং তীক্ষ্ণ ছিল যে সরকারি দলের বাঘা বাঘা মন্ত্রী এবং আমলারা সেই যুক্তির সামনে আক্ষরিক অর্থেই নির্বাক হয়ে গেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন হাসনাত আব্দুল্লাহ শুধু একটি চমৎকার বক্তৃতাই দেননি, বরং তিনি সংসদীয় বিতর্কের স্ট্যান্ডার্ড বা মানদণ্ডকে এক ধাক্কায় এমন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যা এদেশের মানুষ দীর্ঘদিন দেখেনি। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ সংবাদ বিশ্লেষণে আমরা হাসনাত আব্দুল্লাহর সেই মাস্টারপিস বক্তব্যের আদ্যোপান্ত ডিকোড করব। তিনি আসলে কি বলতে চেয়েছেন, কেন বলেছেন, তার এই গাণিতিক হিসাবগুলোর পেছনের আসল ভয়ঙ্কর সত্যটি কি এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করছেন তার একটি বাস্তব চিত্র তুলে ধরব আমরা। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের শুরুতেই আঘাত করেন প্রস্তাবিত বাজেটের সবচেয়ে দুর্বল এবং ভয়ঙ্কর জায়গায়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায়। তিনি অত্যন্ত তীক্ষ্ণভাবে একটি গাণিতিক হিসেব সংসদের সামনে তুলে ধরেন। তিনি দেখান, গত বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা, যার মধ্যেও অর্জিত হয়েছে মাত্র 4,60,000 কোটি টাকার মতো। কিন্তু এই নতুন বাজেটে সরকার রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6,95,000 কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে হাসনাতের এই প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী। পৃথিবীতে যে কোনো দেশের বাজেটে রাজস্ব প্রবৃদ্ধির একটি স্বাভাবিক হার থাকে, যা সাধারণত 10 থেকে 12% বেশি হয় না। সেখানে সরকার কোন জাদুর কাঠি দিয়ে রাতারাতি রাজস্ব লক্ষ্যমাত্রা 10, 12 কিংবা 20 নয়, বরং 74% বাড়িয়ে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন এই অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ মূলত একটি শুভঙ্করের ফাঁকি। সরকার মূলত IMF বা বিশ্বব্যাংকের মতো বিদেশি দাতা সংস্থাগুলোকে খুশি করতেই এবং বিশাল বাজেট ঘাটতি ধামাচাপা দিতে খাতাপত্রে এই অবাস্তব লক্ষ্যমাত্রা দেখিয়েছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন তুলেছেন যে NBR যখন এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে মাঠে নামবে, তখন তারা কোথা থেকে এত টাকা আনবে? স্বাভাবিকভাবেই তারা সাধারণ ব্যবসায়ী, চাকরিজীবী এবং ভোক্তাদের গলা টিপে ধরবে। 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%। ভ্যাট এবং পরোক্ষ কর বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটা ছাড়া এই রাজস্ব আদায়ের আর কোনো উপায় নেই। হাসনাতের এই গাণিতিক যুক্তির কাছে প্রস্তাবিত বাজেটটি মূলত একটি ফাঁপা ফানুস হিসেবেই প্রমাণিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দর্শক, দ্বিতীয় যে পয়েন্টটি হাসনাত আব্দুল্লাহ তুলে ধরেছেন তা দেশের ব্যবসায়ী সমাজ এবং অর্থনীতির জন্য এক বিশাল অশনি সংকেত। সংসদে অনেক মন্ত্রী দাবি করেছিলেন দেশে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। হাসনাত এই দাবির মুখোশটি সম্পূর্ণ খুলে দিয়েছেন।
তিনি স্পষ্ট হিসেব করে দেখিয়েছেন, দেশে 100 টাকা লাভ করলে একজন ব্যবসায়ীকে কর্পোরেট ট্যাক্স, ডিভিডেন্ড ট্যাক্স, সারচার্জ মিলিয়ে মোট 56.5% সরকারকে দিয়ে দিতে হয়। অর্থাৎ কোনো একটি কোম্পানি যদি 100 টাকা লাভ করে তাহলে 56 টাকাই সরকারকে দিতে হবে। তিনি মালদ্বীপ, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার উদাহরণ টানেন, যেখানে ট্যাক্স প্রায় শূন্যের কাছাকাছি। অন্যদিকে শ্রীলঙ্কায় মাত্র 50% এবং নেপালে মাত্র 5%। দর্শক, বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন, যেখান থেকে দেশের পুঁজি পাচার হয়। বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার জন্য সরকার নানা বুলি আওড়ালেও একজন বিদেশি বা বিদেশি বিনিয়োগকারী কেন এখানে ব্যবসা করতে আসবেন যদি তার লাভের অর্ধেকের বেশি সরকারকে ট্যাক্স হিসেবেই দিয়ে দিতে হয়? বিশ্লেষকদের মতে এই গলাকাটা ট্যাক্স নীতির কারণেই দেশের ব্যবসায়ীরা সিঙ্গাপুর বা দুবাইয়ে টাকা পাচার করতে বাধ্য হন এবং দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না। এই নীতি যদি পরিবর্তন না হয় তবে বিনিয়োগ বান্ধব কথাটি স্রেফ একটি রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। দর্শক, হাসনাতের বক্তব্যের সবচেয়ে তীক্ষ্ণ এবং সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে যাওয়া অংশটি ছিল মুদ্রাস্ফীতি নিয়ে। বর্তমানে দেশে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 12%-এরও উপরে অবস্থান করছে, অথচ বাজেটে বলা হয়েছে এটি 7.5%-এ নামিয়ে আনা হবে। হাসনাত অত্যন্ত সহজভাবে অর্থনীতির মৌলিক নিয়ম তুলে ধরে বলেছেন, পৃথিবীর সব দেশে মুদ্রাস্ফীতি কমানোর উপায় হলো সুদের হার বাড়ানো অথবা সরকারি ব্যয় কমানো। কিন্তু সরকার একদিকে 1,40,000 কোটি টাকার এক বিশাল ঘাটতি বাজেট অর্থাৎ ঋণ নির্ভর বাজেট দিচ্ছে, আর অন্যদিকে মুদ্রাস্ফীতি কমাবে বলছে। তিনি ব্যঙ্গ করে বলেন, আপনি একই সাথে মাছ মুসমুসে করবেন, আবার একই সাথে বলছেন তেলটা কম দেবেন। অর্থনীতিবিদরা বলছেন হাসনাত আব্দুল্লাহ এখানে ক্যাবিনেট বা মন্ত্রিসভার চরম স্ববিরোধী অবস্থান উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রী যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর নির্দেশ দিচ্ছেন, ঠিক তখন অর্থমন্ত্রী কাপড়, রড, সিমেন্ট সহ 16টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর নতুন করে ট্যাক্স বসানোর প্রস্তাব দিচ্ছেন। বিশ্লেষকদের মতে ব্যবসায়ীরা কখনোই নিজের পকেট থেকে ট্যাক্স দেয় না। তারা এই ট্যাক্সের টাকা পণ্যের দাম বাড়িয়ে তৃণমূলের ক্রেতা বা সাধারণ মানুষের পকেট থেকেই তুলবে। অর্থাৎ সরকার মুখে দাম কমানোর কথা বললেও তাদের পলিসি মূলত সাধারণ মানুষকে আরও বেশি নিষ্পেষণ করার পলিসি, যা হাসনাতের বক্তব্যে অত্যন্ত নিখুঁতভাবে উঠে এসেছে। বর্তমান সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে আগামী 5 বছরে 1 কোটির বেশি কর্মসংস্থান তৈরি করা হবে। হাসনাত আব্দুল্লাহ এই প্রতিশ্রুতিকে অঙ্কের হিসেবে ফেলে সরকারের সরাসরি চ্যালেঞ্জ করে বসেন। 5 বছরের 1 কোটির মানে প্রতি মাসে 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবার কথা। সেই হিসেবে গত 4 মাসে অন্তত 6 লক্ষ কর্মসংস্থান হবার কথা ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহ খুব ভালো করেই জানেন দেশের শিক্ষিত বেকার তরুণদের হাহাকার কতটা গভীর। কোটির উপরও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এখন প্রত্যেক মাসে আপনার 1.5 লক্ষ কর্মসংস্থানেরও বেশি। তার মানে এই 4 মাসে সেই হিসাবে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা 6 লাখ এই 4 মাসে। আপনাদের কাছে প্রশ্ন, মাননীয় অর্থমন্ত্রী, এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? যদি হয়ে থাকে সেই কর্মসংস্থানগুলো কোথায়? সেই চাকরিগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট, তরুণরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সার্টিফিকেট হাতে নিয়ে সরকারি চাকরির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তখন সরকারের এই 1 কোটি চাকরির প্রতিশ্রুতি মূলত তাদের সাথে এক চরম বেইমানি। তিনি সরাসরি অর্থমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জানতে চেয়েছেন সেই 6 লাখ চাকরি কোথায়, নাকি এটি শুধু নির্বাচনের আগে দেয়া একটা ভুয়া প্রতিশ্রুতি ছিল। একজন তরুণ জনপ্রতিনিধি হিসেবে পুরো প্রজন্মের এই পুঞ্জীভূত ক্ষোভকেই তিনি সংসদে আশ্রয় ফেলেছেন বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সবচেয়ে সাহসী এবং বিস্ফোরক অংশটি ছিল দেশের শীর্ষ লুটেরা এবং মাফিয়াদের সরাসরি নাম ধরে আক্রমণ করা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একটি শ্বেতপত্র উল্লেখ করে জানান, দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি সরাসরি বসুন্ধরা গ্রুপের আনভির এবং সুবহানের নাম উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা দেশে ঢোকার সাহস পায়নি তারা আজ বর্তমান নির্বাচিত সরকারের আমলে সদর্পে দেশে বুক ফুলিয়ে ঘুরছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অংশটি প্রমাণ করে যে হাসনাত আব্দুল্লাহ কতটা আপোষহীন। বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং অনেক রাজনৈতিক নেতাই বসুন্ধরা গ্রুপের মতো মাফিয়াদের নাম নিতেই ভয় পান। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই পুরো বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? হাসনাত আব্দুল্লাহর পয়েন্টগুলোর সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।